বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল যুক্তিবিদ্যার শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে বসে আজকের আমার এই অনলাইন ক্লাসের সাথে যুক্ত হবে, সকলকে দেবিদ্বার আলহাজ জুবেদা খাতুন মহিলা কলেজে অনলাইন ক্লাসের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। আজকের ক্লাসে আমি আছি মোহাম্মদ মফিজুল ইসলাম, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, দেবিদ্বার আলহাজ জুবেদা খাতুন মহিলা কলেজ, দেবিদ্বার, কুমিল্লা। আর আজকের ক্লাসে আমি যে পাঠটি উপস্থাপন করব, যুক্তিবিদ্যা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের সহানুমানের নিয়ম। তো আমরা ক্লাসে যাবার পূর্বে একটা যুক্তি দেখব। রবীন্দ্রনাথ হয় এমন যার দাড়ি আছে, কিছু ছাগল হয় এমন যাদের দাড়ি আছে। সুতরাং কিছু ছাগল হয় রবীন্দ্রনাথ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যুক্তিটা কি সঠিক যুক্তি? অবশ্যই না, কারণ এই যুক্তির যে নিয়ম, এই নিয়ম মানা হয় না। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতেছো আজকে আমরা একটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে সহানুমানের নিয়ম ও এই নিয়ম লঙ্ঘনের অনুপস্থিতি। আমরা সহানুমানের নিয়মের উপর পূর্বে দুটি ক্লাস করেছি। আজকে সর্বশেষ ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা আশা করি মনোযোগ সহকারে এই ক্লাসের সাথে যুক্ত থাকবে। তো আজকের ক্লাসের শিখন ফলগুলো হচ্ছে সহানুমানের নিয়মগুলো বর্ণনা করতে পারবো, আর দুটি নিয়ম লঙ্ঘনের অনুপস্থিতি বর্ণনা করতে পারবো। যেহেতু আমরা সহানুমানের নিয়ম পড়বো, সহানুমান সম্পর্কে একটু সংক্ষিপ্ত আমরা ধারণা নিই। যে মাধ্যম অবরোহ অনুমানে যুক্ত দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে সহানুমান বলে। এখন আমরা দেখব সহানুমানের নিয়ম। সহানুমানের মোট 10টি নিয়ম, গুরুত্বপূর্ণ নিয়ম ফলো করা হয়। এদের মধ্যে রয়েছে সহানুমান সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছু মৌলিক নিয়ম মেনে চলতে হয়। তার মধ্যে 1 নম্বর নিয়ম হচ্ছে প্রত্যেকটি সহানুমানে কেবলমাত্র 3টি পদ থাকবে। নিয়ম 2, সহানুমানে ব্যবহৃত প্রত্যেকটি পদের একটি মাত্র সুনির্দিষ্ট অর্থ থাকবে, একাধিক অর্থ থাকবে না। নিয়ম 3, সহানুমানে কেবলমাত্র 3টি যুক্তিবাক্য থাকবে। নিয়ম 4, সহানুমানের মধ্যপদকে উভয় আশ্রয় বাক্যে কমপক্ষে একবার বিপ্র হতে হবে। নিয়ম 5, সহানুমানের আশ্রয় বাক্যে যে পদ বিপ্রন্ন, সেই পদ সিদ্ধান্ত বিপ্র হতে পারবে না। নিয়ম 6, সহানুমানের মোট 2টি আশ্রয় বাক্য নয়ার্থক হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। নিয়ম 7, সহানুমানের 2টি আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে। নিয়ম 8, সহানুমান 2টি বিশেষ আশ্রয় বাক্য থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। নিয়ম 9, সহানুমানে একটি আশ্রয় বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ হবে। সর্বশেষ নিয়মটা হচ্ছে সহানুমানের প্রধান আশ্রয় বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য নয়ার্থক হলে কোনো সিদ্ধান্ত অনুমিত হয় না। আমরা আজকে দুটি গুরুত্বপূর্ণ নিয়ম পড়ব, 4 নং আর 5 নং নিয়ম। 4 নং নিয়মটা হচ্ছে সহানুমানের মধ্যপদকে উভয় আশ্রয় বাক্যে কমপক্ষে একবার বিপ্র হতে হবে। আমি আবারও বলি, সহানুমানে মধ্যপদকে উভয় আশ্রয় বাক্যে কমপক্ষে একবার বিপ্র হতে হবে। আর যদি এই নিয়ম লঙ্ঘন করা হয়, তাহলে যে অনুপপত্তি ঘটবে সেই অনুপপত্তির নাম হচ্ছে অব্যপ্র মধ্যপদজনিত অনুপপত্তি। আমরা মধ্যপদ বলতে কি বুঝি আমরা একটু দেখব। মধ্যপদ বা হেতুপদ কি? নিরপেক্ষ সহানুমানের যে পদ উভয় আশ্রয় বাক্যে সাধারণভাবে বর্তমান থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না, তাকে মধ্যপদ বা হেতুপদ বলে। এই মধ্যপদের গুরুত্ব সহানুমানে একটি অনন্য গুরুত্ব বহন করে, কারণ এই মধ্যপদ প্রধান আশ্রয় বাক্যে প্রধান পদের সাথে, অপ্রধান আশ্রয় বাক্যে অপ্রধান পদের সাথে সম্পর্ক স্থাপন করে সিদ্ধান্ত নির্মাণ করে। তাই মধ্যপদের গুরুত্ব অত্যন্ত। আমরা একটা উদাহরণ দিই। সকল ফুল হয় সুন্দর, গোলাপ হয় ফুল, সুতরাং গোলাপ হয় সুন্দর। তো এখানে এমন একটি পদ আছে, আশ্রয় বাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নাই। কোন পদটা আছে আশ্রয় বাক্যে? ফুল। তাহলে এই ফুল পদটা হচ্ছে মধ্যপদ বা হেতুপদ। তাহলে মধ্যপদ
আশ্রয় বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না। এখন আমরা যে অনুপপত্তি পড়ব অব্যক্ত মধ্যবোধজনিত অনুপপত্তি, কারণ বলা হয়েছে মধ্যবোধকে যে কোনো একটা আশ্রয় বাক্যে কমপক্ষে একবার ব্যপ্য হতে হবে। যদি ব্যপ্য না হয় তাহলে যে অনুপপত্তি করবে সে অনুপপত্তির নাম হচ্ছে অব্যপ্ত মধ্যবোধজনিত অনুপপত্তি। তো সহনমানের নিয়ম অনুসারে প্রত্যেকটা সহনমানে উভয় আশ্রয় বাক্যে কমপক্ষে মধ্যবোধকে একবার ব্যপ্য হতে হয়। যদি উভয় আশ্রয় বাক্যে একবারও ব্যপ্য না হয় তাহলে যে অনুপপত্তি করবে তাকে অব্যপ্ত মধ্যবোধজনিত অনুপপত্তি বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সহনমানে মধ্যপদের গুরুত্ব অসীম। কারণ মধ্যপদ যদি যে কোনো একটা আশ্রয় বাক্যে ব্যপ্য না হয় তাহলে ওই সিদ্ধান্তে ওই সহানুমানের সিদ্ধান্তে একটা অনুপপত্তি ঘটে, সেই অনুপপত্তির নাম হচ্ছে অব্যপ্ত মধ্যপদজনিত অনুপপত্তি। তো যেহেতু ব্যপ্যতার প্রশ্ন, ব্যপ্যতা সম্পর্কে আমরা তৃতীয় অধ্যায় যুক্তিবাক্যে আমরা ক্লাস করেছি। আমরা জানি যুক্তিবাক্যে পদের ব্যপ্যতা দুই ধরনের, একটা হচ্ছে পূর্ণ ব্যপ্য পদ আর একটা হচ্ছে অপূর্ণ ব্যপ্য পদ। পূর্ণ ব্যপ্য পদের অপর নাম হচ্ছে অব্যপ্য পদ আর অপূর্ণ পদের অপর নাম হচ্ছে অব্যপ্য পদ। এখন আমরা দেখব পূর্ণ ব্যপ্য পদ বলতে কি বুঝি। যদি কোনো যুক্তিবাক্যে একটি পদ তার সম্পূর্ণ ব্যাখ্যার্থ বা পরিমাণ নিয়ে ব্যবহৃত হয় তাকে পূর্ণ ব্যপ্য পদ বা ব্যপ্য পদ বলে। আর অপূর্ণ ব্যপ্য পদ হলো যদি কোনো যুক্তিবাক্যে একটি পদ তার আংশিক ব্যাখ্যার্থ বা পরিমাণ নিয়ে ব্যবহৃত হয় তাকে অপূর্ণ ব্যপ্য পদ বা অব্যপ্য পদ বলে। আমরা ব্যপ্যতা সম্পর্কে দুটা নিয়ম ছিল। নিয়ম একে ছিল কি, সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ পূর্ণ ব্যপ্য, কিন্তু বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ অপূর্ণ ব্যপ্য। পূর্ণ ব্যপ্য পদ চেনার উপায়, পূর্ণ ব্যপ্য পদ কোনটি সেটা চিনব কিভাবে, যে পদের পূর্বে সকল বা কোনো থাকে ওই পদটা হবে পূর্ণ ব্যপ্য পদ, আর যে পদের পূর্বে কিছু বা কোনো থাকে ওই পদটা হবে অপূর্ণ ব্যপ্য পদ। এখানে ফুল এবং মানুষ, উপরে যে যুক্তিবাক্য যে ফুল আর মানুষ আছে সেই পদগুলো হচ্ছে ব্যপ্য, কারণ তার পূর্বে সকল বা কোনো আছে। আর নিচে যে যুক্তিবাক্যে ফুল ও মানুষ আছে সেই পদগুলো অব্যপ্য, কারণ তার পূর্বে কিছু বা কোনো আছে। এখন নিয়ম 2 ছিল নয়ার্থক যুক্তিবাক্যের বিধেয় পদ অপূর্ণ ব্যপ্য, পূর্ণ ব্যপ্য কিন্তু সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ অপূর্ণ ব্যপ্য। তো পূর্ণ ব্যপ্য পদ চিনব কিভাবে, যে পদের পূর্বে নয় থাকে সেই পদটা হচ্ছে পূর্ণ ব্যপ্য পদ, আর যে পদের পূর্বে হয় থাকে সেই পদটা হচ্ছে অপূর্ণ ব্যপ্য পদ। তাহলে উপরে যে যুক্তিবাক্যে মানুষ ও শালিক আছে তার পূর্বে যেহেতু নয় আছে তাই এই পদগুলো হচ্ছে পূর্ণ ব্যপ্য পদ, আর নিচে যে চতুষ্পদ ও টাস্কিন আছে সেই পদগুলোর পূর্বে হয় আছে তাই এই পদগুলো হচ্ছে অপূর্ণ ব্যপ্য পদ বা অব্যপ্য পদ। তাহলে নিয়ম দুটির উপর ভিত্তি করে আমরা সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি যে সকল পদের পূর্বে সকল কোনো নয় থাকে ওই পদগুলো হবে ব্যপ্য পদ, আর যে সকল পদের পূর্বে কিছু কোনো হয় থাকে তাহলে ওই পদগুলো হবে অব্যপ্য পদ। এখন আমাদের যে মূল ক্লাস সেটা হচ্ছে অব্যপ্ত মধ্যবোধজনিত অনুপপত্তি। একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা স্পষ্ট হবে। সকল কাক হয় কালো, সকল কোকিল হয় কালো, সুতরাং সকল কোকিল হয় কাক। এখানে মধ্যপদ কোনটা? মধ্যপদ হচ্ছে কালো, কারণ আশ্রয় বাক্যে যে পদ থাকে সিদ্ধান্তে থাকে না ওই পদটা হচ্ছে মধ্যপদ। তাহলে কালো পদটা আশ্রয় বাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নেই, এজন্য এটা হচ্ছে মধ্যপদ। এখন আমরা দেখব যে ব্যপ্যতার যে নিয়ম দুটো আমরা দেখছিলাম, সকল কোনো নয়ের পরে ছিল ব্যপ্য আর কিছু কোনো হয়ের পরে ছিল অব্যপ্য। কিন্তু এই যুক্তিতে আমরা কালোর পূর্বে কি আছে? হয় আছে। তাহলে হয় থাকলে কি ব্যপ্য না অব্যপ্য? হ্যাঁ, অব্যপ্য। কিন্তু আমাদের নিয়ম ছিল যে মধ্যপদকে কমপক্ষে যে কোনো একটি আশ্রয় বাক্যে ব্যপ্য হতে হবে। কিন্তু উভয় আশ্রয় বাক্যে আমরা দেখি মধ্যপদের পূর্বে হয় আছে অব্যপ্য। তাহলে নিয়ম কি মানা হয়েছে? অবশ্যই না। এজন্য কোকিল কাক হয়ে গেছে। আর যেহেতু মধ্যপদের নিয়মটা লঙ্ঘন করা হয়েছে এই অনুপপত্তির নাম হচ্ছে অব্যপ্ত মধ্যপদজনিত অনুপপত্তি। আমরা আরেকটা উদাহরণ যাব। সকল মানুষ হয় মরণশীল, সকল বাঘ হয় মরণশীল, সুতরাং সকল বাঘ হয়
মানুষ। এখানে মধ্যপদ কোনটি? এখানে মধ্যপদ হচ্ছে কোনটি? হ্যাঁ, মরণশীল, কারণ আশ্রয় ব্যক্তি আছে কিন্তু সিদ্ধান্তে নেই। এই মরণশীলে বৈপ্য না অবৈপ্য, তাহলে আমরা নিয়ম যদি ফলো করি তাহলে বুঝতে পারবো। তাহলে আমরা নিয়মটা একই নিয়ম, সকল কোন নয়ের পরে বৈপ্য, কিছু কোন হয়ের পরে অবৈপ্য। এই মরণশীলের পূর্বে কি আছে? উভয় আশ্রয় ব্যক্তি হয় আছে। তাহলে কি একবারও বৈপ্য হয়েছে? অবশ্যই হয় নাই, কিন্তু নিয়ম ছিল মধ্যপদকে কমপক্ষে উভয় আশ্রয় ব্যক্তি একবার বৈপ্য হতে হবে। তাই এখানে সকল বাঘ মানুষ হয়ে গেছে, কোন আশ্রয় ব্যক্তি বৈপ্য হয় নাই। তাহলে এই অনুপবীটার নাম কি? অবৈপ্য মধ্যপদজনিত অনুপবদ। আমরা 4 নং নিয়ম দেখলাম, আমরা 5 নং নিয়মের উপর ক্লাস করব। 5 নং নিয়মটা কি ছিল? সহানুমানে আশ্রয় ব্যক্তি যে পদ বৈপ্য নয় সে পদ সিদ্ধান্তে বৈপ্য হতে পারবে না। এই নিয়ম লঙ্ঘন করলে 2 ধরনের অনুপবর্তী ঘটবে। 5 নং নিয়মটা কি? সহানুমানে আশ্রয় ব্যক্তি যে পদ বৈপ্য নয় সেই পদ সিদ্ধান্তে বৈপ্য হতে পারবে না। সহানুমান যেহেতু অবরোহ অনুমান, অবরোহ অনুমানে সবসময় আমরা বেশি থেকে কমে, সার্বিক থেকে বিশেষে গমন করি। কখনো আমরা বিশেষ থেকে সার্বিককে কম থেকে বেশিতে গমন করতে পারবো না। তাই আশ্রয় ব্যক্তির যে পদ বৈপ্য নয়, বেশি নয়, সেই পদ সিদ্ধান্ত বৈপ্য হতে পারবে না। এই নিয়মটা যদি আমরা লঙ্ঘন করি তাহলে 2 ধরনের অনুপবর্তী ঘটবে। কি কি অনুপবর্তী? অবৈধ প্রধান পদ জনিত অনুপবর্তী, অবৈধ অপ্রধান পদ জনিত অনুপবর্তী। আমরা এখন দেখব অবৈধ প্রধান পদ জনিত অনুপবর্তী বলতে কি বুঝায়। প্রধান পদটি প্রধান আশ্রয় ব্যক্তি অবৈপ্য হয়ে সিদ্ধান্তে বৈপ্য হলে যে অনুপবর্তী হয় তাকে অবৈধ প্রধান পদ অনুপবর্তী বলে। আমি আবারও বলি, প্রধান পদটি প্রধান আশ্রয় ব্যক্তি অবৈপ্য হয়ে সিদ্ধান্তে বৈপ্য হলে যে অনুপবর্তী হয় তাকে অবৈধ প্রধান পদ অনুপবর্তী বলে। আমরা উদাহরণ দিয়ে বিষয়টা বিশ্লেষণ করব। সকল মানুষ হয় জীব, কোনো কুকুর নয় মানুষ, কারণ কোনো কুকুর নয় জীব। এখানে প্রধান পদ কোনটা? আমরা জানি প্রধান পদ হচ্ছে সিদ্ধান্তের বিধেয়, আর প্রধান আশ্রয় ব্যক্তি থাকে। তাহলে এখানে প্রধান পদ সিদ্ধান্তের বিধেয়, প্রধান আশ্রয় ব্যক্তি আছে জীব। এখন আমাদের যে বিপ্রতার নিয়মগুলো আমরা লক্ষ্য করেছিলাম, মনে আছে তোমাদের? যে সকল কোন নয়ের পরে বিপ্র, কিছু কোন হয়ের পরে অবিপ্র। আমরা এখন দেখব আশ্রয় ব্যক্তি যে প্রধান পদ আছে, এই প্রধান পদের আগে কি আছে? হয় আছে। হয় মানে কি? অবিপ্র। অর্থাৎ আশ্রয় ব্যক্তির জীব অবিপ্র। কিন্তু সিদ্ধান্তে জীবের পূর্বে কি আছে? নয় আছে। নয় মানে কি? বিপ্র। কিন্তু নিয়ম কি মানা হয়েছে? নিয়মে ছিল যে পদ আশ্রয় ব্যক্তি বিপ্র নয় সেই পদ সিদ্ধান্তে বিপ্র হবে না। কিন্তু এখানে কিন্তু এই নিয়মটা লঙ্ঘন করা হয়েছে। যদি এটা প্রধান পদ তাহলে এই ভুলটা হবে কি? অবৈধ প্রধান পদ অনুপবর্তী। আমরা আরেকটা উদাহরণ বিশ্লেষণ করব। সকল ছাত্র হয় মরণশীল, কোনো ছাত্রী নয় ছাত্র, সুতরাং কোনো ছাত্রী নয় মরণশীল। আমাদের এখানে প্রধান পদ কোনটি? আমরা জানি সিদ্ধান্তের বিধেয় পদ হচ্ছে প্রধান পদ, এবং এই প্রধান পদ প্রধান আশ্রয় ব্যক্তি থাকে। সিদ্ধান্তের বিধেয় হিসেবে এবং প্রধান আশ্রয় ব্যক্তি কি আছে? মরণশীল। হ্যাঁ, এটা হচ্ছে কি পদ? প্রধান পদ। আমরা যে বিপ্রতার নিয়মগুলো আবারও লক্ষ্য করি, সকল কোন নয় এর পরে বিপ্র, কিছু কোন হয়ের পরে অবিপ্র। আমরা প্রধান আশ্রয় ব্যক্তি মরণশীলের পূর্বে কি আছে? হয় আছে। তাহলে এই মরণশীল একটি অবিপ্র। কিন্তু সিদ্ধান্তে মরণশীলের পূর্বে কি আছে? নয় আছে। তাহলে এই মরণশীল হচ্ছে বিপ্র। এখানেও কিন্তু আমরা নিয়ম মানতে পারি নাই, কারণ নিয়মে ছিল আশ্রয় ব্যক্তির যে পদ বিপ্র নয় সিদ্ধান্তে সেই পদ বিপ্র হবে না। প্রধান আশ্রয় ব্যক্তি প্রধান পদ অবিপ্র থাকা সত্ত্বেও সিদ্ধান্তে বিপ্র হয়ে গেছে। যেহেতু এটা প্রধান পদ, তাই এখানে যে ভুলটা হবে এই ভুলটার নাম হবে অবৈধ প্রধান পদ জনিত অনুপবর্তী। আমরা আরেকটা উদাহরণ বিশ্লেষণ করব। সকল বক হয় পাখি, কোনো কাক নয় বক, সুতরাং কোনো কাক নয় পাখি।
এখানে প্রধান পদ কোনটি? সিদ্ধান্তের বিধেয় হিসেবে আছে পাখি আর প্রধান আশ্রয় বাক্য পাখি আছে। তাহলে প্রধান পদ হচ্ছে পাখি। আমরা আশ্রয় বাক্যে যে পাখির পূর্বে কি আছে? আমাদের যে নিয়ম আছে সকল কোন নয়ের পরে বিপ্প, কিছু কোন হয়ের পরে অবিপ্প। কিন্তু আশ্রয় বাক্যের পাখির পূর্বে কি আছে? হয় আছে। তো হয় থাকার কারণে এই পাখিটা হচ্ছে অবিপ্প, কিন্তু সিদ্ধান্তে পাখির পূর্বে কি আছে? নয় আছে। এই নয় থাকার কারণে এই পাখি হচ্ছে বিপ্প। এখনো কিন্তু আমরা নিয়ম মানতে পারি নাই। কারণ আশ্রয় বাক্যে যে পদ বিপ্প ছিল না, সিদ্ধান্তে এসে সেই পদ বিপ্প করে ফেলেছে। তাই এই নিয়মটা লঙ্ঘন করার কারণে যেহেতু এটা প্রধান পদ, এখানে যে ভুলটা হয়েছে অবৈধ প্রধান পদ জনিত অনুপপদ। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবৈধ প্রধান পদ অনুপপত্তি সম্পর্কে যে যুক্তিগুলি আছে সেই যুক্তিগুলি বর্ণনা করতে পারবে। আমরা আরেকটা উদাহরণ দেব। সকল বাঘ হয় চতুষ্পদ, কোনো কুকুর নয় বাঘ। সাধারণ কোনো কুকুর নয় চতুষ্পদ। এখানে প্রধান পদ কোনটা? চতুষ্পদ। আমাদের নিয়মগুলো ছিল সকল কোন নয়ের পরে বিপ্প, কিছু কোন হয়ের পরে অবিপ্প। তাহলে আমরা দেখতেছি প্রধান আশ্রয় বাক্যের প্রধান পদের পূর্বে কি আছে? হয় আছে, কিন্তু সিদ্ধান্তে প্রধান এই জন্য অবিপ্প ছিল, কিন্তু সিদ্ধান্তে প্রধান পদের পূর্বে নয় আছে, এখানে হয়ে গেছে বিপ্প। অবিপ্প থাকা সত্ত্বেও সিদ্ধান্তে বিপ্প হয়েছে যেহেতু প্রধান পদ, তাহলে এখানে কি হয়েছে? অবৈধ প্রধান পদ জনিত অনুপপত্তি ঘটেছে। তোমরা অনেক উদাহরণ যদি বিশ্লেষণ করো তাহলে বিষয়টা আরো স্পষ্ট বুঝতে পারবে। এখন আমরা দেখব অবৈধ অপ্রধান পদ জনিত অনুপপত্তি বলতে কি বোঝায়। কারণ যে পদ আশ্রয় বাক্যে বিপ্প নয়, সিদ্ধান্তে যদি বিপ্প হয়ে যায় তাহলে দুই ধরনের অনুপপত্তি আমরা দেখেছিলাম। একটা ছিল অবৈধ প্রধান পদ আর একটা ছিল অবৈধ অপ্রধান পদ। এখন অবৈধ অপ্রধান পদ অনুপপত্তি বলতে বুঝি আমরা অপ্রধান পদটি অপ্রধান আশ্রয় বাক্যে অবিপ্প হয়ে সিদ্ধান্তে বিপ্প হলে যে অনুপপত্তি হয় তাকে অবৈধ অপ্রধান পদ জনিত অনুপপত্তি। আমি আবারও বলি, অপ্রধান পদটি অপ্রধান আশ্রয় বাক্যে অবিপ্প হয়ে সিদ্ধান্তে বিপ্প হলে যে অনুপপত্তি হয় তাকে অবৈধ অপ্রধান পদ জনিত অনুপপত্তি বলে। আমরা উদাহরণ দিয়ে বিষয়টা বিশ্লেষণ করব। সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। সকল মানুষ হয় প্রাণী, সুতরাং সকল দ্বিপদ জীব হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এখানে অপ্রধান পদ কোনটা? সরি, এই উদাহরণটা আমরা বিশ্লেষণ করব না, আরেকটা উদাহরণ বিশ্লেষণ করব। এই উদাহরণটা একটু সমস্যা আছে। আমরা এই উদাহরণে যদি দেখি, কোনো মানুষ নয় বাঘ, সকল মানুষ হয় প্রাণী, সুতরাং কোনো প্রাণী নয় বাঘ। এখানে অপ্রধান পদ কোনটা? প্রাণী। কারণ অপ্রধান পদ আমরা জানি সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে অবস্থা করে। তো সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে প্রাণী আছে আর অপ্রধান আশ্রয় বাক্যে প্রাণী আছে। আমরা যদি বিষয়টা লক্ষ্য করি, অর্থাৎ বিপ্রতা সম্পর্কে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব সকল কোন নয়ের পরে বিপ্প আর কিছু কোন হয়ের পরে অবিপ্প। তো অপ্রধান আশ্রয় ব্যক্তির যে প্রাণী, এই প্রাণীর পূর্বে কি আছে? হয় আছে। এই প্রাণীটা ছিল অবিপ্প, কিন্তু সিদ্ধান্তে যে প্রাণী, এই প্রাণীর পূর্বে কোন আছে। কোন থাকলে কি? এই পদটা হচ্ছে বিপ্প। তাহলে নিয়ম কি লঙ্ঘন করা হয়েছে? হ্যাঁ, অবশ্যই করা হয়েছে। কারণ আশ্রয় ব্যক্তি অবিপ্প, কিন্তু সিদ্ধান্তে এসে বিপ্প হয়ে গেছে। তাই এখানে যে অনুপপত্তি হয়েছে সেই অনুপপত্তির নাম হচ্ছে অবৈধ অপ্রধান পদ জনিত অনুপপত্তি। যদি অপ্রধান পদ তাহলে অবৈধ অপ্রধান পদ জনিত অনুপপত্তি। আমরা আরেকটা উদাহরণ বিশ্লেষণ করব। কোনো নারী নয় পুরুষ, সকল নারী হয় মানুষ, সুতরাং কোনো মানুষ নয় পুরুষ। এখানে অপ্রধান পদ কোনটি? আমরা জানি সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে যে পদ অবস্থান করে সেই পদটি হচ্ছে অপ্রধান। এখানে কি আছে? মানুষ। তাহলে মানুষ হচ্ছে অপ্রধান পদ। আমরা যদি বিপ্রতার নিয়মগুলা লক্ষ্য করি, সকল কোন নয়ের পরে বিপ্প, কিছু কোন হয়ের পরে অবিপ্প। আমরা অপ্রধান আশ্রয় বাক্যে যে মানুষ, এই মানুষের পূর্বে কি আছে? হয় আছে। হয়ের কারণে এই মানুষটা ছিল অবিপ্প, কিন্তু সিদ্ধান্তে মানুষের পূর্বে কি আছে? কোন আছে। এই জন্য এই পদটা হয়ে গেছে বিপ্প। কিন্তু এখানে নিয়ম মানা হয় নাই, কারণ আশ্রয় বাক্যে অবিপ্প থাকা সত্ত্বেও সিদ্ধান্তে অপ্রধান পদ বিপ্প হয়ে গেছে। এই যেহেতু অপ্রধান পদের বিষয়, সুতরাং এখানে কি অনুপপত্তি ঘটছে? অবৈধ অপ্রধান পদ অনুপপত্তি ঘটছে। আমরা এখন
যে ক্লাসগুলো করেছি এগুলোর উপর একটু মূল্যায়ন করব। সহানুমানের মধ্যপদ কমপক্ষে কয়বার ব্যপ্য হতে হবে? আশা করি তোমরা পারবে। কমপক্ষে একবার ব্যপ্য হতে হবে। যদি প্রধান পদ প্রধান আশ্রয়বাক্যে অব্যয় থাকা সত্ত্বেও সিদ্ধান্তে ব্যপ্য হয় তাহলে কোন অনুপপদটি করবে? হ্যাঁ, অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি। অবৈধ অপ্রধান পদ অনুপপত্তি বলতে কি বুঝো? পারবে না? যে অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদ অব্যপ্য থাকা সত্ত্বেও যদি সিদ্ধান্তে এসে ব্যপ্য হয়ে যায় তাহলে তাকে অবৈধ অপ্রধান পদজনিত অনুপপত্তি বলে। সহানুমানের মধ্যপদ কোথায় অবস্থান করে? কোথায় অবস্থান করে? হ্যাঁ, আশ্রয়বাক্যে অবস্থান করে, সিদ্ধান্তে অবস্থান করে না। তো তোমাদের বাড়ির কাজ থাকবে সহানুমানের মধ্যপদ, প্রধান পদ ও প্রধান পদ সংক্রান্ত নিয়মগুলি বিশ্লেষণ করে অনুপপত্তি আলোচনা করো। আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এই পর্যন্তই। সকল সুস্থতা কামনা করি। সকলে ভালো থেকো।